গুড ইভিনিং। তো আজকের এই ক্লাসটিতে টার্ম এন্ড এক্সামিনেশন জুন এবং ডিসেম্বর 2023 সালে যে তোমাদের ফোর্থ পেপার থেকে যে প্রশ্নগুলো আসবে এডুকেশন সাবজেক্টে, হ্যাঁ, তোমরা যারা এমএ করছো তো তাদের জন্য। তো এখানে আমি প্রথমে একটা কথা বলি যে তোমাদের যে মডেল 2 আছে, তো সেখানে যে সমস্ত অঙ্কগুলো আছে তো সেক্ষেত্রে নাল হাইপোথিসিস টেস্টিং যেটা আছে বা হাইপোথিসিস টেস্টিং, তো সেই রকম দুটো অঙ্ক আছে। তার মানে এবার তোমাদের ওই দুটো থেকে একটা ভালো ইম্পর্টেন্ট আছে। এবং সঙ্গে আমি বলবো যে তোমাদের এডি, কিউডি, এসডি, মিন মিডিয়ান মোড, কোরিলেশন, ঠিক আছে। তাহলে এই যে চারটা অঙ্ক যে আছে তো এই চারটা অঙ্ক থেকে যদি তোমরা প্রিপারেশন নিয়ে যাও, আমি এতটুকু বলবো যে তোমরা কিছু না কিছু কমন পাবেই। ওকে। আর এখান থেকে আমি মিন মিডিয়ান মোড, কোরিলেশন, র্যাঙ্ক ডিফারেন্স, প্রোডাক্ট মোমেন্ট যে অঙ্কগুলো আছে সবগুলোই করিয়েছি, কিন্তু আমি এখন এইচডিটা করানোর সময় পাইনি। তো আমি এই এইচডিটা 2-1 দিনের মধ্যে করে দেবো। আশা করি তোমরা যে অঙ্ক যদি ওগুলোও যদি দেখে যাও কি স্ট্যাটিস্টিক থেকে, আমি আশা করি তোমরা ওগুলো কমন পেয়ে যাবে। এবং আমি যে থিওরিটিক্যাল যে নোটগুলো দিয়েছি বা কিছু আরও দিয়ে দেবো, তো সেগুলো কিন্তু তোমরা একটু পড়ে যাবে, কেননা অঙ্ক যেটাই থাক না কেন থিওরিটিক্যাল পার্ট কিন্তু থাকবেই। অতএব তোমরা কেউ কিন্তু এটা কিন্তু ভুলে যাবে না, হ্যাঁ। আর অঙ্কের ওটুকু যদি কেউ যদি থিওরিটিক্যাল ভালো করে যদি একটু প্রিপারেশন নিয়ে যাও, তাহলে দেখবে যে তোমাদের মানে খুব ইজিলি সব তোমরা আনসার করতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, এবার তো এই পেপারে 18 নম্বরের জন্য যে প্রশ্নগুলো আছে, তো সেক্ষেত্রে প্রথম যেটা, উপাত্ত বলতে কি বোঝো? তো দেখো এখানে উপাত্ত মানে হচ্ছে তথ্য, ঠিক আছে, তথ্য মানে হচ্ছে ডেটা, এটা মাথায় রাখবে, হ্যাঁ। তো কিছু যে টার্ম আছে যে টার্মগুলো সত্যি মানে আমার ক্ষেত্রেও একটু অসুবিধে হয়। তো তবে এবার উপাত্ত বিশ্লেষণ ব্যাখ্যা করা, অর্থাৎ ডেটা অ্যানালাইসিস কি। তারপরে জনগোষ্ঠী এবং নমুনাতল সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ পপুলেশন এবং হচ্ছে স্যাম্পেল। তো এই দুটো বিষয় তোমাদের কিন্তু জানতে হবে। এরপর 2 নম্বর যেটা, একটি গবেষণা বিবরণী লিপিবদ্ধকরণের ধাপগুলি, অর্থাৎ আমরা যে এই যে রিসার্চ করি, যে যে বিষয়ে রিসার্চ করি না কেন, তো সেই ক্ষেত্রে একটা রিসার্চ রিপোর্ট লিখতে হয়, তো সেটাকে কিন্তু বলা হচ্ছে গবেষণা বিবরণী, ঠিক আছে। তো সেটার ধাপগুলো সে সম্বন্ধে তোমাদের আলোচনা করতে হবে এটা। এরপর কি বলছে যে গবেষণার হাতিয়ার, প্রদীপন, যন্ত্রাংশ। আমি এখানে কেন এই হাতিয়ার বলেছি বা প্রদীপন, যন্ত্রাংশ, কারণ এই তিনটা টার্মকে বিভিন্ন বই আমরা বিভিন্নভাবে দেখি, ঠিক আছে। তো এখানে এর ইংলিশটা হচ্ছে মূলত রিসার্চ টুল যেটা আছে, তো সেই টুলগুলো সম্পর্কে দেখো। টুলস এবং টেকনিক এই দুটো বিষয় একটু পার্থক্য আছে, এটা ভালো করে বুঝবে, ঠিক আছে। তার কারণ টেকনিক মানে কি? টেকনিক মানে হচ্ছে কৌশল, অর্থাৎ কোন পদ্ধতিতে আমি গবেষণার জন্য বিভিন্ন তথ্যগুলো সংগ্রহ করবো, সেটা হচ্ছে টেকনিক। তো টেকনিকের জন্য আমরা কি করব? হয়তো সাক্ষাৎকার নেব বা ইন্টারভিউ নেব, হ্যাঁ, কার? আমাদের যাদের কাছে তথ্য সংগ্রহ করবো তাদের কাছে, অথবা আমি পর্যবেক্ষণ করব। তো এগুলো কিন্তু টেকনিক। টুলটা কি? টুলটা হচ্ছে মনে করো যেমন কোশ্চেনিয়ার। তো আমি কোশ্চেনের ভিত্তিতে কিন্তু আমি কিন্তু তথ্য সংগ্রহ করবো, যে নাম কি ইত্যাদিতে বিভিন্ন প্রশ্নের যে একটা গুচ্ছ, তো সেটা, ঠিক আছে। তো এটা এরপর গবেষণা হাতে নির্ভরযোগ্যতার পরিমাপ করা বিভিন্ন পদ্ধতিগুলো, তাহলে এই যে গবেষণার যে আমাদের টুলসগুলো যে ব্যবহার করব, তো সেটার যে একটা ভ্যালিডিটি আছে কি না বা সেটা কতটুকু যথার্থ নির্ভরযোগ্য, তো সেটা কিন্তু আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু তোমরা একটু পড়বে। এরপর যে বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্য বা উদ্দেশ্য উল্লেখ করো এবং শিক্ষার ঐতিহাসিক গবেষণার উদাহরণ সহ আলোচনা করো। তাহলে এখানে প্রথমে হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা ওর অবজেক্টিভগুলো কী কী, একদম খুব সুন্দর করে প্রত্যেকটা বই কম বেশি আছে। এবং তারপর ঐতিহাসিক গবেষণা একটু উদাহরণ সহ একটা আলোচনা করো, অর্থাৎ তুমি যে এটার উত্তর দেবে তখন তুমি নিজে একটা কোনো বিষয়কে একটা তুমি গবেষণা হিসাবে সেখানে কী কী করবে, কিছু কিছু পয়েন্ট তোমার সময় মতো তুমি তুলে ধরবে এটা। এরপর হচ্ছে স্বতন্ত্র এবং নির্ভরশীল চল, অর্থাৎ আমি ব্র্যাকেটে এটা লিখেছি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট চল, ঠিক আছে। অর্থাৎ এই যে বিভিন্ন যে ভেরিয়েবলগুলো যে আছে সেগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, ঠিক আছে। তো সেই চলগুলো সম্পর্কে তোমাদের এখানে লিখতে বলছে। এবং তারপর কি বলছে, অসংলগ্ন বা এক্সট্রানিয়াস ভেরিয়েবল, ঠিক আছে। তো এক্সট্রানিয়াস, কন্ট্রোল, এই সমস্ত বিভিন্ন চলগুলো আছে, এইগুলো সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে, ঠিক আছে। এবং সেটাকে কি করে নিয়ন্ত্রণ করা যায়, অর্থাৎ যেটা বইরে একটা, আচ্ছা যাই হোক। তো আমি দেখি চলের এই সমস্ত নোটগুলো আমার একত্রিত করা নেই, আমি এর মধ্যে দেখি কতটুকু আমি করতে পারি, তো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এরপর হচ্ছে নমুনা, উত্তম নমুনা বা একটা ভালো নমুনা। ওহো, এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, এই জন্য আমি বলছি এই প্রশ্নটা এর আগেই যাই হোক আর কি, এর আগে দেওয়া আছে, মানে কোথাও না কোথাও আছে। তো এটা অতিরিক্ত প্রশ্ন, তারপরে তোমরা একটু দেখে নিবা, ঠিক আছে। এরপর হচ্ছে 12 নম্বরের জন্য উপাত্ত সংগ্রহ পদ্ধতি। তাহলে পদ্ধতির কথা বলছে, যেহেতু আমি কি বললাম একটু আগে, যে অবজারভেশন বা পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, এগুলো হচ্ছে পদ্ধতি,
ঠিক আছে, মানে আমরা তথ্য সংগ্রহ করবো এটার। তো এই বিষয়টা কিন্তু তোমাদের কিন্তু একটু রিলেটেড, অর্থাৎ এটা আমি নোট দিয়ে দেবো তোমাদেরকে, এই পদ্ধতিগুলো তথ্য সংগ্রহে আমি কিন্তু দিয়ে দেবো। ঠিক আছে, এগুলো আমার কাছে ভালো তৈরি করা আছে, তো সেখানে তোমরা একটা দুটো পড়লে তোমরা সব বুঝে যাবে। এরপর হচ্ছে পারদর্শিতার অভিক্ষা বলতে কি বোঝায়, হ্যাঁ, এই প্রকার অভিক্ষার বিভিন্ন পদ্ধতিগুলো আলোচনা করো। এই যে পারদর্শিতার অভিজ্ঞতা আছে এখানে বিভিন্ন রকম পদ্ধতি, সেগুলো তোমাদের জানতে হবে। এরপর কি বলছে সম্ভাবনাময়, একটা হচ্ছে প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি। অর্থাৎ সম্ভাবনাময় নমুনা বলতে কি বোঝো, তারপর উদাহরণ দাও এবং উত্তম নমুনা বৈশিষ্ট্যগুলি। তাহলে উত্তম নমুনা সেটা রিপিট হচ্ছে কিন্তু, তাহলে মাথায় রাখবে উত্তম নমুনা, এটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা তোমাদের একটা প্রশ্ন, যেটা আমি বলবো আসবে বা এসে হয়তো বা বসে আছে। ঠিক আছে, এরপর গবেষণার সমস্যার বৈশিষ্ট্য, গবেষণার সময় রিসার্চ প্রবলেম ওর বৈশিষ্ট্য। এরপর হচ্ছে কার্যকারী গবেষণা বলতে কি বোঝায়, উদাহরণ লেখো। তাহলে কার্যকরী অ্যাকশন রিসার্চ, ঠিক আছে এটা। এবার এই যে এই ক্ষেত্রে কার্যকারী ক্ষেত্রে অনেক বইয়ে ব্যবহারিকটাকেও কার্যকরী দেখানো আছে। তো আমি বলবো এখানে তোমরা কার্যকরী মানে যখন এরকম প্রশ্ন আসবে তোমরা একটু ইংলিশ টার্মগুলোও দেখে নেবে যে অ্যাকশনের কথা বলা আছে কিনা। ঠিক আছে, তাহলে অ্যাকশনটা হচ্ছে কার্যকরী রিসার্চ। ওকে, এবার গবেষণা সমস্যার বৈশিষ্ট্য এবং নির্বাচন পদ্ধতি, অর্থাৎ ক্রাইটেরিয়া, বা আমরা যে গবেষণা যাকে নিয়ে করব তো সেটা আমি কীভাবে নির্বাচন, তার নীতিগুলো কী কী, এটাও খুব সুন্দর করে আমার কাছে নোট আছে, আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা পেয়ে যাবেন। এরপর হচ্ছে প্রকল্পের প্রকারভেদ, এই যে আমরা যে বিভিন্ন প্রকার হাইপোথিসিসগুলো যে আছে সেগুলো। এরপর তো সেখানে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, তো এগুলো আছে, এগুলো আমি তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এরপর হচ্ছে পরিমাণগত উপাত্ত কি, প্রকল্প কাকে বলে, সহগতি ভিত্তিক গবেষণার ছক অর্থাৎ কোরিলেশনাল ডিজাইন কাকে বলে। ঠিক আছে, তো 2 নম্বরের জন্য আমি অত বেশি চাপ নেব না। তারপরে যদি কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা একটু আমাকে জানাবে, আমি টাইমের মধ্যে দেওয়ার চেষ্টা করব। ওকে, আর দেখি আমি কতটুকু তোমাদের দিতে পারি, পরীক্ষার আগে আগে মোটামুটি আমি দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু সামনে তোমাদের সেকেন্ড এবং থার্ড পেপার, তাই আমি এই সপ্তাহ মানে এই 2-3 দিন আমি তোমাদের ওই দুটো পেপারের নোট দেওয়ার চেষ্টা করব, কারণ দুটো পরীক্ষা তোমাদের পিঠাপিঠি আছে একদিন আগে পরে। তো এরপর কি রয়েছে, অবজেক্টিভিটি কি জিনিস, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল ডিজাইন কি জিনিস, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টাল রিসার্চ ডিজাইন কি জিনিস, গবেষণার ছক কাকে বলে বা রিসার্চ ডিজাইন এটা, তারপর প্রতিফলন অভিক্ষা দুটি উদাহরণ, তারপর মাল্টিপল বেস লাইন ডিজাইন এটা, এক্সপোজ ফ্যাক্টর ডিজাইন এটা, এবং যথাযথ তার নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি এটা। এরপর আমরা মডেল 2-তে চলে যাব। তো দেখো মডেল 2-তে আমি যেটা বলছি, ঠিক আছে, এটা পূর্ণ হতো, হ্যাঁ, পূর্ণ সাপেক্ষ এবং পূর্ণ নিরপেক্ষ এটা হতো। ঠিক আছে, অর্থাৎ এটার একটা হচ্ছে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, তো এটার কথা বলছি এখানে, এটা উদাহরণ দিয়ে আলোচনা করতে হবে। এরপর এক্ষেত্রে অভিভাবক এবং শিক্ষকের একটা মূলত এখানে অঙ্ক দেওয়া আছে, এবং অঙ্কটার নামটা কি আছে, ফর্মস হে ফর্মস অফ নাল হাইপোথিসিস এটা হবে। হ্যাঁ, এখানে কি হবে না, অ্যাকচুয়ালি আমি তোমাদের এটা এত তাড়াতাড়ি দরকার বা দেওয়াটা আমারও একটু কর্তব্যের মধ্যে আমি মনে করি। তো এই ক্ষেত্রে কিন্তু টাইপের একটু মিস্টেক হয়েছে। ঠিক আছে, ওকে, তো এক্ষেত্রে তোমাদের ডিগ্রি অফ ফ্রিডম ভ্যালু এগুলো দেওয়া আছে, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ লেভেল দেওয়া আছে। তো এগুলোর ভিত্তিতে তোমাদের কিন্তু অঙ্কটা করতে হবে, সেই ডেটাটা হচ্ছে এই যে এটা। ওকে, এরপর হচ্ছে 2 নম্বরটা, তার মানে এই দুটো অঙ্ক থেকে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট আছে। এরপর আমি কি বলছি যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে দেখো, যেমন স্বতন্ত্র মাত্রা বলতে কি বোঝায়, মানে লেখার কোনো না কোনো পার্ট কিন্তু তোমাদের প্রশ্ন থাকবেই, অতএব তোমরা কিন্তু এটা কেউ ভুল করবে না। ওকে, তাহলে থিওরিটিক্যাল যে সাইডগুলো যে আছে বা পয়েন্টগুলো আছে এগুলো অবশ্যই তোমরা ফর্ম মানে ফিল আপ করবে, কারণ এগুলো উত্তর না দিলে তোমরা হয়তো ভাবে স্যার অঙ্ক করে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে, কিন্তু না, ওটাতে একটু সমস্যা হবে, নাম্বার কম পাবে তখন। ওকে, তো এটা একটা। এরপর আমি বলব যে এই যে বিচ্যুতির পরিমাপ, এটা আমার কাছে দেওয়া আছে অঙ্ক, তোমরা একটু পারলে আমার চ্যানেল থেকে তোমরা দেখে নেবে যে ওটা কী করে কিউটি করতে হয়, চতুর্থাংশ বিচ্যুতি কোয়ার্টাইল ডেভিয়েশন, তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, এবং এই বিচ্যুতি যে থিওরিটিক্যাল যে নোট আমি এটা রেডি করছি, তোমরা সম্ভবত কাল পরশুই তোমরা একটা ক্লাস পেয়ে যাবে এটার উপরই। ঠিক আছে, এরপর হচ্ছে আবার সে সম্মুখ বিচ্যুতি কী জিনিস, অর্থাৎ এইচডি কি, এইচডির ব্যবহার এবং সুবিধা, এবং নিচের জায়গা থেকে এইচডি নিয়োগ, অর্থাৎ কিউডি গেল, এইচডি গেল। ঠিক আছে, এইচডি এটা একটা ডেটা, হ্যাঁ, ওটারই মানে ওই ডেটারই এটা একটা অংশ। এরপর হচ্ছে রিগ্রেশন কাকে বলে, রিগ্রেশন সমীকরণের উদ্দেশ্যগুলি, রিগ্রেশন সমীকরণের বৈশিষ্ট্য, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর হচ্ছে গড় বিচ্যুতি, অর্থাৎ এভারেজ ডেভিয়েশন কি, গড় বিচ্যুতির ব্যবহার সুবিধা, এবং এখান থেকে তোমাদের কি করবে, গড় বিচ্যুতি বা এভারেজ ডেভিয়েশন তোমরা বের করো বা মিন ডেভিয়েশন বের করো, এটা একটা প্রশ্ন। ওকে, তাহলে এটা গেল। এর সঙ্গে আমি একটা কথা বলছি যে তোমরা এই পেপারে কোরিলেশন এবং সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা, মিন মিডিয়ান মোড এবং কোরিলেশন, র্যাঙ্ক ডিফারেন্স এবং প্রোডাক্ট মোড, এই 3টা অঙ্ক করে যাবেই।
ঠিক আছে? তার কারণ আমি তোমাদের ফার্স্ট পেপারের প্রশ্ন থেকে যেটা বুঝেছি, ঠিক আছে? যে প্রশ্ন একটু চেঞ্জ হয়েছে। অর্থাৎ এর আগের যে স্টাইলে প্রশ্ন সেট হতো এখন কিন্তু সেটা হচ্ছে না। ওই প্রশ্ন থেকে যেটা আমি অনুমান করলাম যে চেঞ্জ এবারও হবে। এবারও দেখবে যে যে শুধু যে আ আ কি বলে বিজোড় সংখ্যার যে সালগুলোকে ভিত্তি করে প্রশ্ন বানিয়ে তা নয়। ঠিক আছে? একটু এক্সেপশন আছে। হ্যাঁ, ২ টো ১ টা করে কমন রাখবে, সেটার মধ্যেই এগুলো থাকবে। অর্থাৎ এগুলোর মধ্যেই তোমরা ২ টো ১ টা কমন পেয়েই যাবে। একদম গ্যারান্টি পাবেই। ঠিক আছে? অর্থাৎ ১৮ নম্বরের জন্য যতটুকু তোমাদের উত্তর দেওয়ার কেউ যদি এগুলো করে যাও, দেখবে তোমরা ওখানে পেয়ে যাবে। ১২ জন্য দরকার এখান থেকেই তোমাদের দেখবে ২ টো বা ৩ টা কমন থাকবেই। বাকিগুলো দেখবে যে তোমাদের অন্য কোনো সালের বা অন্য কোনো প্রশ্ন দিয়ে তোমাদের একটু ভরিয়ে দেবে। অর্থাৎ যদি কেউ এই সাজেশন ভিত্তিক যদি পড়াশোনা করে না যাও, আমি বলব তোমাদের একটু সমস্যাই হবে। ওকে? এরপর ১২ নম্বরের জন্য আংশিক সহগতি অর্থাৎ পার্শিয়াল কোরিলেশন অফ কোএফিসিয়েন্ট এটা কাকে বলে? তারপর হচ্ছে বহুচল অর্থাৎ মাল্টিপল যে একটা আ কোরিলেশন আছে, ঠিক আছে? বা মাল্টিপল রিগ্রেশন আছে, এটা তোমাদের জানতে হবে। তারপর হচ্ছে ওর সমীকরণের ব্যবহারগুলো, ঠিক আছে? অর্থাৎ আমরা সেটা কেন করব, ঠিক আছে? এরপর হচ্ছে স্বাভাবিক বন্টনের বৈশিষ্ট্য, স্বাভাবিক নরমাল ডিস্ট্রিবিউশন যেটা আছে ওটা কি মানে ওর বৈশিষ্ট্যটা লাগবে। তারপর ওখান থেকে কিভাবে বিচ্যুতিগুলি নির্ণয় করা যায় সেটাও তোমাদের জানতে হবে, ঠিক আছে? অর্থাৎ যেখানে আমরা সিগমা 1, সিগমা 2, সিগমা 3 এটা যে আছে প্লাস মাইনাস, তো এই বিষয়গুলো যে এখানে তোমার ঢুকে যাবে। এরপর এই যে ১০ এ দেখো তোমাদের সাজেশনে চলেই আসে কোরিলেশন, ঠিক আছে? অর্থাৎ এখানে থিওরিটিক্যাল যে দিকটা এটাও কিন্তু আমি বলব যে তোমরা পড়ে যাবেই, কেউ ভুল করবে না। এরপর হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা, এটা ১০ এ আছে। এরপর হচ্ছে জেড স্কোর, টি স্কোর। আমি এই জেড স্কোর, টি স্কোর এগুলা আমার কাছে নোট টাইপ করা নেই। আমি তোমাদের আ বই আমার যে যতটুকু আছে আমি এখান থেকে দিয়ে দেবো। আশা করি ভালো। মানে কোনো রকম ওখানে তোমাদের সাইজেরও ছোট হবে না, অর্থেরও মানে কোয়ালিটি কম হবে না, ভালো হবে। ঠিক আছে? তোমাদের জন্য যথেষ্ট। তোমাদের নয়, সবার জন্যই যথেষ্ট। এরপর হচ্ছে নিম্নের রাশি থেকে গড় চ্যুতি এবং সম্মুতি অর্থাৎ এই যে নিম্ন যে নাম্বারগুলো আছে এখান থেকে তোমাদের এডি বের করতে হবে এবং এইচডি বের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই যে গ্রুপ এবং আনগ্রুপ, বিন্যস্ত এবং অবিন্যস্ত ডেটা, প্রত্যেকটা ডেটা থেকে তোমাদেরকে কিন্তু একটু জানা দরকার। ঠিক আছে? এইজন্য কিন্তু এমন করে দিয়ে দিয়েছে। এরপর হচ্ছে এই যে নাম্বার থেকে তোমাদের ভূশিষ্টক বা ভূমিষ্ঠক বের করতে হবে। দেখো, এক্ষেত্রে আমি বলব এর আগে ছেলেমেয়েরা বেশিরভাগ এটাতে অভ্যস্ত যে নাম্বারটা বেশি করে রিপিট হয়েছে সেটাই হচ্ছে ভূমিষ্ঠক বা মোট। কিন্তু আমি বলব সবসময় তেমন নাও দেবে। তাহলে যদি না দেয় তাহলে কি করতে হবে? যে স্কোরটা যে আছে এখান থেকে তোমাকে মিন বের করতে হবে, তারপর মিডিয়ান বের করতে হবে, তারপর মোডের ফর্মুলা ফেলে সেখানে মিন মিডিয়ানকে পুট করে সেখান থেকে তোমাকে মোড বের করতে হবে। ঠিক আছে? অর্থাৎ এই অঙ্কটাকে তুমি মিনও বের করতে হবে, মিডিয়ানও বের করতে হবে, হ্যাঁ? তারপরে তোমাকে ওটা করতে পারবে। কেননা মিডিয়ানের ফর্মুলাটাকে মোডের ফর্মুলাটাকে 3 ইনটু মিন মাইনাস 2 ইনটু মিডিয়ান। মিডিয়ান ইনটু মাইনাস 2 ইনটু মিন এটা বাই ২। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা এটাই। ঠিক আছে? বাই ঠিক কিছু নেই। তো যাই হোক আরকি, তাহলে এটা তোমাদের করতে হবে, হ্যাঁ? আচ্ছা, এরপর হচ্ছে টি স্কোর বা টি টেস্ট কখন ব্যবহৃত হয়? দ্বিমুখী পরীক্ষা টু টেল টেস্ট কাকে বলে? শতাংশ স্কোর বা পার্সেন্টাইল স্কোর কী জিনিস? তারপর হচ্ছে মেসোকর্টিক বন্টন কাকে বলে? অজাইবের ২ টি ব্যবহার, জেড স্কোর কাকে বলে? এই যে ২ নম্বর যেগুলো আছে আমি বলব ২ নম্বরগুলোর জন্য অত চাপ নেওয়ার দরকার নেই। এগুলো মোটামুটি তোমরা ১ বার ২ বার রিডিং পড়ে নেবে। আশা করি বুঝে যাবে। পরীক্ষার প্রশ্নটা ঠিক মাথায় মানে চলে আসবে আরকি। ঠিক আছে? এবং বড় যেগুলো আছে তোমরা প্রত্যেকটাই তোমরা ভালো করে যাও। ঠিক আছে? জানি এখানে হয়তো অনেকে এটা প্রশ্ন করবে, "স্যার সামনে পরীক্ষা এর মধ্যে এতগুলো কি করে হবে?" আমি এতটুকু বলব যে তোমরা আগে ভালো করে পড়াগুলো পড়ো। ১ বার ২ বার ভালো করে রিডিং পড়ো। রিডিং পড়ার পর সংসারের যা কাজ সেটা করতে ভাবো যে এখানে এইচডি মানে এটা বোঝানো হয়েছে। ওখানে এই বিষয়গুলো দেখানো হয়েছে। কিউডি মানে এটা, এডি মানে এটা। কম্পেয়ার করে পড়ো। ঠিক আছে? এবং তারপর যদি বৈশিষ্ট্য থাকে তাহলে বৈশিষ্ট্যটা কি ওটা একটা নিজের একটা ছবি দেখে একটু ভেবে নাও যে বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়গুলো আছে। তাহলে এমন করে কেউ যদি তুলনা করে যদি একটু তোমরা ভাবো বা পড়ো, দেখবে তোমাদের পড়াশুনো বেশি চাপ হবে না এবং সবগুলো দিয়ে পরীক্ষার সময় দেখবে তোমরা যে নিজেদের জ্ঞান থেকে তোমরা ভালোভাবে উপস্থাপন করতে পারবে এবং পরীক্ষা দেওয়ার পর নিজের একটা স্যাটিসফ্যাকশন তোমরা পাবে যে হ্যাঁ, আমি সত্যি অল্প সময়ে একটু ভালো একটা আমি পরীক্ষা দিয়ে আসলাম। ঠিক আছে? তো যাই হোক, যারা করে নতুন তোমাদের জন্য একই বার্তা। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে তোমরা জয়েন হয়ে যাবে। এই পিপিটিটা পেয়ে যাবে এবং সঙ্গে আমি যে সমস্ত নোটগুলো তোমাদের শেয়ার করব সেটা ওই টেলিগ্রাম গ্রুপে। ওকে? তাহলে সবার আবার একই কথা, একই রকম শুভেচ্ছা সবার জন্য। সবার ভালো হোক, হ্যাঁ? পরীক্ষা ভালো হোক।
ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো।